নয়াপত্তন। জহির রায়হান। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সনু পণ্ডিত। নুজ দেহ, রুক্ষ চুল, মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে। আবার শুরু করবেন গায়ের ছেলেমেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই। কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য। না চৌধুরীরা, না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকি খেলেন সনু পণ্ডিত। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন, রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলেমেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ। ফান্ডে এখন আধলা পয়সা নেই সাহেব। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা না থাকে, স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সনু পণ্ডিত। হেট মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন। এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন সনু পণ্ডিত। সে আজ বছর 25 আগের কথা। আশেপাশে 2-4 গায়ে স্কুল বলতে কিছুই ছিল না। লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক। তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছেন সনু পণ্ডিত। 22 বছরের জোয়ান ছেলে। চৌধুরীর তখন যৌবনকাল। গায়েই থাকতেন তিনি। গায়ে থেকে জমিদারির তদারক করতেন। অবসর সময়ে তাস, পাশা আর দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গায়ে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সনু পণ্ডিত। জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন। বললেন, সে তা বড় ভালো কথা। গায়ের লোকগুলো সব গণ্ডমূর্খ রয়ে যাচ্ছে। একটা স্কুলে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে ছুতোর মিস্ত্রি নিয়ে এসে গুটিকয়েক ছোট ছোট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল 2 টুকরো ধেনো জমি ছিল সনু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয় পরিমাণটা তারই বেশি ছিল। তবু চৌধুরীর নামেই স্কুলটার নামকরণ করেছিলেন তিনি জুলু চৌধুরীর স্কুল। 8 হাত কাঠের মাথায় পেরে কাটা চারকোনি ফলকের ওপর জুলু চৌধুরীর নামটা জ্বলজ্বল করত সকাল, বিকেল। আজও করে। যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা। আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে বয়সের বার্ধক্য হেতু। স্কুলটা ভেঙে পড়েছে। সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার। সনু পণ্ডিত ভেবেছিলেন, সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন। কিন্তু ভুল ভাঙল। সাহায্যের নামে রীতিমতো আঁতকে উঠলেন জুলু চৌধুরী। বললেন, পাগল, টাকা পয়সার কথা মুখে এনো না কখনো। দেখছ না কত বড় স্টাবলিশমেন্ট। চালাতে গিয়ে রেগুলার হাঁসফাঁস হয়ে যাচ্ছি। আধলা পয়সা নেই হাতে। এদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে যাচ্ছে। সনু পণ্ডিত বুঝলেন, গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক, তা আর চান না চৌধুরী সাহেব। কেউই চান না। না চৌধুরী, না সরকার, কেউ না। অগত্যা গায়ে ফিরে এলেন সনু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় 2 চোখে পানি উপচে পড়ছিল সনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন। গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায়। ফিরে আসতেই জিজ্ঞেস করল, কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব? না, গম্ভীর গলায় উত্তর দিলেন সনু পণ্ডিত। চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা।
এক পয়সাও আর পাইবা না তার কাছ থাইকা, সেই আশা ছাইরা দাও। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বুড়ো হাসমত বলল, আমাগো ছেইলাপেইলাগুলা বুঝি মূর্খ থাইকব? তা আর কি কইর বার আছে কও, আমি তো আমার সাধ্যমতো করছি। আস্তে বলল শনু পণ্ডিত। বুড়ো হাসমত বলল, তুমি আর কি কইরবা পণ্ডিত, তুমি তো এমনে ও হহুত কইরছ, বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটাইছ ওই স্কুলের পিছনে, তুমি আর কি কইরবা? দুপুরে তপ্ত রোদে তখন খা খা করছিল মাঠঘাট প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো রাখাল ছেলে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘ শূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া, আমাগো বাপ দাদা 14 পুরুষে কোনো দিন লেখাপড়া করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে, আমাগো ছেইলাপেইলারাও তাই কইরব, লেখাপড়ার দরকার নাই। তা মন্দ কও নাই ব্যাপারী। তাকে সমর্থন জানালো মুন্সি আকরম হাজি। লেখাপড়ার কোনো দরকার নাই, আমাগো বাপ দাদায় লেখাপড়া কারে কয় যাইনতো না, বাপ দাদায় যাইনতো না দেইখা বুঝি আমাগো ছেইলাপেইলাগুলাও কিছু যাইনব না। ইতা কিতা কও মিয়া? তকু শেখ রুখে উঠল ওদের ওপর। শনু পণ্ডিত বলল, আগের জমানা চইলা গেছে মিয়া, এই জমানা ওইসে লেখাপড়ার জমানা, লেখাপড়া না জাইনলে এই জমানায় মানুষের কদর হয় না। তা তোমরা কি কেবল কথা কইবা, না কিছু কইরবা? জোয়ান ছেলে তোরা বালি অধৈর্য হয়ে পড়ল। বলল, চৌধুরীরা তো কিছু দিব না, তা বুঝাই গেল, আর গরমেন্টোর কথা রাইখা দাও, গরমেন্টো মইরা গেছে, এখন কি কইরবা, একটা কিছু করো। হু, কি কইরবা করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল শনু পণ্ডিত। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। আশা ছিল আর কিছু না হোক, লেখাপড়া শিখে অন্তত কাচারির পিয়ন হতে পারবে ওরা। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যত সব ওইসে যাও স্কুল আমরাই দিমু, কারো পরোয়া করি না, না গরমেন্টো, না চৌধুরী, বলে কোমরে গামছা আটল হাসমত। বুড়ো হাসমতকে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তোরা বালিও লাফিয়ে উঠল। বলল, টিনের ছাদ যদি না দিবার পারি অন্তত ছনের ছাদ তো দিবার পারমু একটা। কি মিয়ারা, হ হ ঠিক, ঠিক কথাই কইছ আলীর পো। গুঞ্জরণ উঠল চারদিকে। হাসমত বলল, মোক্ষম প্রস্তাব, ছনের ছাদই দিমু আমরা। ছনের ছাদ দিতে কয় আটি ছন লাইগব? কি পণ্ডিত, চুপ কইরা রইলা কেন? কও না, কমপক্ষে 30টা লাইগব। মুখে মুখে হিসাব করে দিল শনু পণ্ডিত। তকু বলল, ঘাবড়াইবার কি আছে, আমি 3ডা দিমু তোমাগরে। আমি 2ডা দিমু পণ্ডিত, আমারডাও লিস্টি করো। এগিয়ে এসে বলল কদম আলী। তোরাব বলল, আমার কাছে ছন নাই, ছন দিবার পারমু না আমি। আমি বাঁশ দিমু গোটা 7 কুড়ি, বাঁশও তো 7-8 কুড়ির কম লাইগব না। হ হ ঠিক ঠিক, সবাই সায় দিল ওর কথায়। 2 দিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। বাঁশ এলো, ছন এলো, তার সঙ্গে বেতও এলো বাঁশ আর ছন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল শনু পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাকড়িয়ে বলল সে, জিনিসপত্তর তো জোগাড় কইরাচ্ছ মিয়ারা, কিন্তু যারা গতর খাইটব তাগরে পয়সা দিব কে? হা, তাই তো। কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। হঠাৎ হো হো করে হেসে উঠলেন শনু পণ্ডিত। এইডা বুঝি একটা কথা হইল, নিজের কাম নিজে কর্মু পয়সা আবার কে দিব?
বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও নাও মিয়ারা শুরু করো। শুরু করো মিয়ারা, বলল তকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপাড় থেকে টেনে নিয়ে এলো তোরাব। টান মারো না মিয়ারা, টান মারো। মারো জোয়ান হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো। টান মারো, টান মারো। আস্তে আস্তে, এত তোড়বড় করলে হয়, বলল বুলির বাপ। কামের মানুষ হেইয়ো আপনা কাম হেইয়ো। টান টান, মরা চৌধুরী হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তোরাব আর তকু। হাসল সবাই। খকখক করে কেশে নিয়ে বুড়ো হাসমত বলল, মরা গরমেন্টো কইলানা মিয়ারা? মরা গরমেন্টো কইলানা? মরা গরমেন্টো হেইয়ো, গরমেন্টোর লাশ হেইয়ো। টান টান। করম মাঝি চুপ করে এতক্ষণ। বলল, ফুর্তিছে কাম কর মিয়া সিন্নি পাকাইবার বন্দোবস্ত করিগা। বাঝবা, মাজির পো, বাঝবা, চালাও ফুর্তি। কলকণ্ঠে চিৎকার উঠল চারদিক থেকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাদের বক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রু কুচকাল। কি বক্স আলি, সিন্নির গন্ধে ধাইয়া আইছ বুঝি? কয় দিনের উপাস? যত দিনের তোমার তাতে কি? ব্যাপারীর কথায় ক্ষেপে উঠল কাদের বক্স। এত দেমাক দেহাও ক্যান মিয়া, উপাস ক্যাডা না থাকে? তুমিও থাকো, সকলে থাকে। ঠিক ঠিক, তফু সমর্থন করল তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলেই এক আধ বেলা উপাস থাকে। এমন কোনো বাপের ব্যাটা নাই যে বুক থাবড়াইয়া কইবার পারব জীবনে একদিনও উপাস থাকে নাই। তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরাব বলল, কি মিয়ারা, কিতা নিয়া তর্ক করো তোমরা? বেড়াটা ধরো, টান মারো। মারো জোয়ান হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো, মরা চৌধুরী হেইয়ো। আহহারে চৌধুরী রে। খিলখিলিয়ে হেসে উঠল সবাই একসঙ্গে। আকরম হাজি রুষ্ট হল এদের ওপর। এত বাড়াবাড়ি ভালা না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালা না। এখনো চৌধুরীর জমি চাষ কইরা ভাত খাও, তারে নিয়া এত বাড়াবাড়ি ভালা না। চাষ করি তো মাগনা চাষ করি নাকি মিয়া? তোরাব রেগে উঠল ওর কথায়। পাল্লায় মাইপা অর্ধেক ধান দিয়া দিই তারে। পাক্কা অর্ধেক, বলল কাদের। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা। শেষ বানটা দিয়ে চালার ওপর থেকে নেমে এলেন সনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল কর্মক্লান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ। কদম আলী বলল, গরমেন্টরে আর চৌধুরীরে আয়না একবার দেখাইলে ভালা ওইব পণ্ডিত। তাগরে ছাড়াও চইলবার পারি আমরা। তাগরে ছাড়াও চইলবার পারি। ঘাড় বাঁকালো সনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বটগাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তকু শেখের। 8 হাত লম্বা কাঠের ওপর পেরে কাটা ফলক। তার ওপর জুলু চৌধুরীর নামটা জলজল করে সকাল বিকেল। উইটা আর এইহানে ক্যান? বলল তকু শেখ। ওইটারে ফালাইয়া দে খালে। চৌধুরী খালে ভাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করল তোরাব। থাম থাম, ফালাইস না, ইদিকে আন। কালো চারকোনি ফলকটার ওপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেলল তোরাব আলী। তারপর বুড়ো হাসমতের কলকে থেকে একটা কাঠ কয়লা তুলে নিয়ে অপটু হাতে কি যেন লিখল সে ফলকটার ওপর। সনু পণ্ডিত জিরোচ্ছিল বসে বসে। বলল, ওইহানে কি লেখবার আছো আলীর পো? কিতা লেখবার আছো ওইহানে? পইরা দেহ না পণ্ডিত। পইরা দেহ। 8 হাত লম্বা কাঠের ওপর পেরে কাটা ফলকটাকে যথাস্থানে গ্যাড়ে দিল তোরাব। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদুস্বরে পড়লেন পণ্ডিত। সনু পণ্ডিতের স্কুল পড়েই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার। বিড়বিড় করে বললেন, ইতা কিতা কইরাছ আলীর পো? ইতা কিতা কইরাছ? ঠিক কইরছে, একদম ঠিক।
ফোকলা দাঁত বের করে মৃদু হাসল বুড়ো হাসমত। লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে সনু পণ্ডিতের। লেখক পরিচিতি: জহির রায়হান ১৯৩৫ খ্রিস্টাব্দে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতা ও সাহিত্যচর্চা শুরু করেন। ছোট গল্প ও উপন্যাস লিখে তিনি খ্যাতি লাভ করেছেন হাজার বছর ধরে। আরেক ফাল্গুন, বরফ গলা নদী তার উল্লেখযোগ্য উপন্যাস। তার একমাত্র গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। চলচ্চিত্রকার হিসেবেও জহির রায়হান প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জীবন থেকে নেয়া কাচের দেয়াল তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড ও বার্থ অফ আ নেশন তার অবিস্মরণীয় সৃষ্টি। মুক্তিযুদ্ধে শহীদ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান ১৯৭২ খ্রিস্টাব্দে নিখোঁজ হন। পাঠ পরিচিতি ও মূলভাব: গল্পটি পাকিস্তানি শাসনামলের পটভূমিতে রচিত। গল্পে দেখা যায় এন্ট্রান্স পাস সনু পণ্ডিত গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য জমিদারের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ঝড়ে জরাজীর্ণ স্কুলটি ভেঙে গেলে সনু পণ্ডিতসহ গ্রামবাসী সংকটে পড়েন। গ্রামের সম্পন্ন ব্যক্তি জুলু চৌধুরী কোনো সাহায্য করতে রাজি হন না। আশেপাশের গ্রামেও আর স্কুল নেই। এই অবস্থায় সবাই সিদ্ধান্ত নেন একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পুনর্নির্মাণ করবেন এবং সন্ধ্যার মধ্যেই তারা স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন। আবার তাদেরই উৎসাহে চাষি তোরা বালি স্কুলের নাম ফলকে আগের নামের পরিবর্তে লেখেন সনু পণ্ডিতের স্কুল। সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে যে কোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব। আর সে কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও। গল্পটি সেই ইঙ্গিত দেয়। শব্দার্থ ও টিকা: পত্তন, আরম্ভ, সূচনা। গায়ে, গ্রামে। নুজ, কুজো, রুক্ষ, খসখসে। বার্ধক্য, বৃদ্ধ অবস্থা। জ্যামিতিক, জ্যামিতির নকশা জাতীয়। ফান্ড, তহবিল। ইংরেজি ফান্ড। হেড, মাথা নিচু করা। এন্ট্রান্স, প্রবেশিকা পরীক্ষা। এই সময়ের এসএসসি সমমানের। তদারক, দেখাশোনা। গণ্ডমূর্খ, জ্ঞানবুদ্ধিহীন। অনাবাদী, চাষ বা আবাদ করা হয় না এমন। ছুতোর, কাঠের কাজ করা শ্রমিক। ধেনু জমি, যে জমিতে ধান হয়। পেরে কাটা, লোহার ছোট কাটা লাগানো। জ্বলজ্বল, উজ্জ্বল হয়ে থাকা। আকস্মিক, হঠাৎ। জং, মরিচা। আটকে, চমকে। স্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠান। ইংরেজি এস্টাবলিশমেন্ট। রেগুলার, নিয়মিত। ইংরেজি রেগুলার। হাঁসফাঁস, অতি কষ্টে শ্বাস নেওয়া ও ত্যাগ করা। অগত্যা, নিরুপায় হয়ে। খুঁট, কোনা, প্রান্তে। কাচারি, সরকারি অফিস। গুঞ্জরণ, গুনগুন রব। মোক্ষম, জুটসই। ছন, শন, এক ধরনের ঘাস যা দিয়ে গ্রামে ঘরের ছাদ তৈরি করা হয়। জোগাড় যন্ত্র, আয়োজন বা প্রস্তুতি। তোড়বড়, তাড়াহুড়া। ফুর্তিছে, আনন্দের সঙ্গে। সিন্নি, শিরনি, এক ধরনের খাবার। বান, বেঁধে দেওয়া। বর্ণনামূলক প্রশ্ন: ১ ক সনু পণ্ডিত অগত্যা গায়ে ফিরে এলেন কেন? ব্যাখ্যা করো। সনু পণ্ডিত অগত্যা গায়ে ফিরে এলেন কারণ শহরে গিয়ে তিনি স্কুল পুনর্নির্মাণের জন্য কোনো আর্থিক সহায়তা পাননি। তিনি আশা করেছিলেন সরকার বা গ্রামের প্রভাবশালী ব্যক্তি জুলু চৌধুরী স্কুলটির জন্য সাহায্য করবেন। কিন্তু সরকারিভাবে শিক্ষা বিভাগের কর্মকর্তার কাছ থেকে তিনি কেবল ধমক ও অবহেলাই পেয়েছেন। অন্যদিকে, একসময় যিনি স্কুল প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন সেই জুলু চৌধুরীও এবার সম্পূর্ণভাবে সাহায্য করতে অস্বীকার করেন। ফলে সকল আশা ব্যর্থ হয়ে
নিরুপায় অবস্থায় এবং গভীর হতাশা নিয়ে সনু পণ্ডিত গায়ে ফিরে আসতে বাধ্য হন। খ. জুলু চৌধুরীর স্কুল। কিভাবে সনু পণ্ডিতের স্কুল পরিবর্তন হল? বুঝিয়ে লেখো। প্রথমে স্কুলটি প্রতিষ্ঠার সময় জুলু চৌধুরী সামান্য সহায়তা ও জমি দেওয়ায় কৃতজ্ঞতাবশত সনু পণ্ডিত স্কুলটির নাম রেখেছিলেন জুলু চৌধুরীর স্কুল। কিন্তু বহু বছর পর ঝড়ে স্কুলঘর ভেঙে গেলে নতুন করে নির্মাণের প্রয়োজন হয়। এই সময় সরকার যেমন সাহায্য করেনি, তেমনি জুলু চৌধুরীও স্পষ্টভাবে সহায়তা দিতে অস্বীকার করেন। এতে গ্রামবাসী বুঝে যায় যে চৌধুরীর ওপর আর নির্ভর করা যাবে না। এরপর গ্রামবাসীরা নিজেরাই বাঁশ, ছন ও শ্রম দিয়ে একসঙ্গে স্কুলঘর পুনর্নির্মাণ করে। এই যৌথ প্রচেষ্টার মূল প্রেরণা ও নেতৃত্ব ছিলেন সনু পণ্ডিত নিজেই। স্কুল তৈরির কাজ শেষ হলে তোরাবালি পুরনো নামফলক থেকে জুলু চৌধুরীর নাম মুছে ফেলে সেখানে নতুন করে লেখে সনু পণ্ডিতের স্কুল। এভাবেই জমিদারের নামের স্কুলটি বদলে গিয়ে প্রকৃত ত্যাগী ও শিক্ষক সনু পণ্ডিতের নামে প্রতিষ্ঠিত হয়। ২. কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। কোন কথা এবং কেন বলা হয়েছে? ব্যাখ্যা করো। এখানে যে কথাটির কথা বলা হয়েছে তা হল, কিন্তু যারা গোতর খাইটব তাগরে পয়সা দিব কে? এই কথাটি বলেছিল আমিন ব্যাপারী। গ্রামবাসীরা যখন বাঁশ, ছন, বেত ইত্যাদি জোগাড় করে স্কুলঘর তৈরির প্রস্তুতি নিচ্ছিল, তখন সবাই এতটাই উৎসাহিত ছিল যে শ্রমের বিষয়টি আলাদা করে ভাবেনি। ঠিক সেই মুহূর্তে আমিন ব্যাপারী প্রশ্ন তোলে, যারা শারীরিক শ্রম দিয়ে স্কুলঘর বানাবে, তাদের মজুরি দেবে কে? এই প্রশ্নটি বাস্তব ও গুরুত্বপূর্ণ হওয়ায় সবাই এক মুহূর্তের জন্য থমকে যায়। কারণ গ্রামবাসীরা দরিদ্র। আলাদা করে মজুরি দেওয়ার মতো অর্থ কারো কাছে ছিল না। তাই কথাটি হঠাৎ করেই সবাইকে নাড়া দেয় এবং পরিস্থিতির বাস্তব সংকটটি সামনে এনে দেয়। খ. কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও মন্তব্যটি নয়াপত্তন গল্পের আলোকে বিশ্লেষণ করো। নয়াপত্তন গল্পে দেখা যায়, সরকার ও জমিদার জুলু চৌধুরীর কাছ থেকে ব্যর্থ হয়ে গ্রামবাসী নিজেরাই স্কুল পুনর্নির্মাণের দায়িত্ব নেয়। শুরুতে তাদের মধ্যে দ্বিধা, তর্ক ও হতাশা ছিল, লেখাপড়া দরকার কিনা, টাকা কোথা থেকে আসবে, শ্রমের মূল্য কে দেবে, এমন নানা প্রশ্ন ওঠে। কিন্তু সবাই যখন একসঙ্গে স্বেচ্ছাশ্রমে স্কুলঘর নির্মাণে নেমে পড়ে, তখন ধীরে ধীরে সেই দ্বিধা কেটে যায়। সফলভাবে স্কুলঘর নির্মাণ শেষ হলে গ্রামবাসীদের মনে এক ধরনের আত্মতৃপ্তি ও আনন্দের জন্ম হয়। এই সফলতাই তাদের মনে উদারতার প্রকাশ ঘটায়। তারই ফল হিসেবে তোরাবালি পুরনো নামফলক থেকে জুলু চৌধুরীর নাম মুছে দিয়ে সেখানে লেখে সনু পণ্ডিতের স্কুল। এতে বোঝা যায়, তারা ক্ষমতাবান বা ধনীর নাম নয়, বরং ত্যাগী ও নিঃস্বার্থ মানুষের সম্মান দিতে চেয়েছে। অতএব স্কুল নির্মাণের সাফল্য গ্রামবাসীদের চিন্তা ও মনোভাবকে উদার করেছে। তারা বুঝেছে, সম্মিলিত উদ্যোগে ভালো কাজ সম্পন্ন হলে মানুষ কৃতজ্ঞ, সাহসী ও ন্যায়বোধসম্পন্ন হয়ে ওঠে। এই দিক থেকেই বলা যায়, কাজের সফলতায় সত্যিই মনের উদারতা বৃদ্ধি পায়।